দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইচ মিডিয়া অনলাইন মাগুরা টক অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক, প্রিয় মাগুরাবাসী, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমার আজকের আলোচনার বিষয়ে মাগুরা সদর হাসপাতালের সেবা সংকট, অব্যবস্থাপনা, তত্ত্বাবধায়কের সম্পত্তি, বিতর্ক, ডায়াগনস্টিক সেন্টারের নিয়ন্ত্রণহীন বিস্তার, সরকারি চিকিৎসকদের দায়িত্বহীন এবং মাগুরা মেডিকেল কলেজের ভবিষ্যৎ। আজকের আলোচনার টেবিলে রয়েছেন সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, তত্ত্বাবধায়ক মাগুরা সদর হাসপাতাল ডাক্তার মহসিন উদ্দিন ফকির এবং বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলিবুজ্জামান, তিনি মাগুরা জেলা বিএমএর সভাপতি। এবং আমাদের মাঝে রয়েছেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এবং মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব শফিকুল ইসলাম। চলুন শুরু করি আজকের অনুসন্ধানমূলক পর্ব। আমি সবার উদ্দেশ্যে এই প্রশ্নটা করতে চাই, মাগুরা 250 শয্যা হাসপাতালের মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষকে সেবাদান, সেটা কতটা বাস্তবায়ন হচ্ছে এবং রোগীরা কি সত্যি স্বাভাবিক ও স্বচ্ছ সেবা পাচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে। যে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, যার প্রধান লক্ষ্য ছিল যে মাগুরার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। আমি মনে করি তার অধিকাংশই মানুষের ইচ্ছা বা চাহিদা পূরণ হয়েছে। তো একটু যেটা আছে আমাদের দুই ধরনের একটু প্রবলেম আছে। এক নম্বর হলো ভৌত অবকাঠামোগত প্রবলেম, তার ভিতরে এক নম্বরে আছে যে লিফটের একটু সমস্যা, মাঝে মাঝে লিফটটা নষ্ট হয়ে যায়। এটা গণপূর্ত বিভাগ দেখেন, তাদের অনেকবার বলা হয়েছে, তারা নতুন লিফটের জন্য তারা প্রসেসিং করতেছেন বলছেন। আর একটা হচ্ছে যে এখানে র্যাম সিঁড়ির প্রবলেমটা আমাদের আছে দীর্ঘদিনে, এটা র্যাম সিঁড়ি কোনো নেই। ওনারাও র্যাম সিঁড়ি তাড়াতাড়ি যাতে হয় সে ব্যাপারে বলছেন যে তারা উদ্যোগ নিয়েছেন। এবং আরেকটু সেবার আরেকটা প্রবলেম হলো যে এখানে যে আইসিইউ দীর্ঘদিন যাবৎ আইসিইউর সমস্যা ছিল, ডায়ালাইসিস ইউনিটের সমস্যা ছিল, এবং এখানে একটা আইসোলেশন ইউনিটের সমস্যা ছিল। এগুলো ইন দি মেন টাইমে আমরা কমপ্লিট হয়ে হ্যান্ড ওভার নিয়েছি। তাড়াতাড়ি আশা করি হয়তো সরকার আমাদের এর পর্যাপ্ত জনবল এবং অন্যান্য লজিস্টিক সাপোর্ট দিবেন, যার ফলে আমরা আইসিইউ চালু করতে পারবো, কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করতে পারবো। এবং আমার বিশ্বাস যে এগুলি চালু হইলে মাগুরার জনগণের যে স্বাস্থ্য সেবা নিয়ে যে একটু অভিযোগ যে রোগী বাইরে রিফার করতে হয়, সে ধরনের অভিযোগ থাকবে না এবং এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে সম্পূর্ণ সেবা তারা পাবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আলিমুজ্জামান সাহেব, আসলে মানুষের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন ব্যাপার, কারণ এখানে মানুষের প্রত্যাশার সঙ্গে মানুষের স্যাটিসফ্যাকশন জড়িত। হেলথ ডেলিভারি সিস্টেমে আপনার সবচেয়ে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ যে সমস্ত হসপিটালগুলো সারা পৃথিবীতে 1 থেকে 10-এর মধ্যে আছে, তারা একটা কোয়ালিটি হেলথ সার্ভিস বলতে যেটা বোঝায়, সেখানে তারা বলে লো কস্ট এবং এক্সেস টু অল, প্রত্যেকেই যাতে ঢুকতে পারে এবং হাইয়েস্ট স্যাটিসফ্যাকশন। এখানে আমি মনে করি যে মাগুরা সদর হাসপাতালে তার মধ্যে দুটো ক্রাইটেরিয়া, লো কস্ট এখানে ট্রিটমেন্ট হয়, অ্যাট দ্য সেম টাইম এখানে প্রত্যেকেরই এক্সেস আছে, প্রত্যেকেই এখানে ঢুকতে পারে এবং প্রত্যেকে ঢোকার পরে চিকিৎসা পায়। লাস্টলি সেটা হচ্ছে অপ্রতুল জনবল, তারপরে এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং অনেক কিছুর অভাবের কারণে এখানে মানুষের হাইয়েস্ট স্যাটিসফ্যাকশন দিয়ে আমাদের পক্ষে সম্ভব হয়নি, যে কারণে আমাদের হেলথ ডেলিভারি সিস্টেম নিয়ে এত বিতর্ক। জনাব শফিকুল ইসলামের কাছে, আপনি তো মাগুরায় পথে ঘাটে বিভিন্ন জায়গায় যেখানেই অনিয়ম, যেখানেই দুর্নীতি, যেখানেই খবর আপনি খবর সংগ্রহ করেন, আপনাকে চেনে না এমন কেউ নেই মাগুরার। আপনি মাগুরার কৃতি সন্তান। এখানে আমরা যারা আছি, আলিমুজ্জামান সাহেবও মাগুরার কৃতি সন্তান এবং ওনরা আমাদের সেবা দিয়ে যাচ্ছেন, ওনরাও হয়তো ওনার ডিস্ট্রিক্টের কৃতি সন্তান। তো আসলে আপনি মাঠে ঘাটে যখন কাজ করেন, মাগুরা সদর হাসপাতালের অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো আসলে অনেক অভিযোগও আছে। আমরা দেখি প্রায় ফেসবুকে এই একজন সাংবাদিক প্রায় লেখালেখি করে, আসলে এইটার সত্যতা আছে কিনা, বা আপনি আসলে কিভাবে দেখেন যে মাগুরা হাসপাতালে কি কি সমস্যা আছে আসলে? ধন্যবাদ মাগুরা টকের আজকের এই আয়োজনে যারা দেখছেন। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আর এই বাংলাদেশের মাগুরা আমার জেলা।
মাগুরা জেলায় যত মানুষের বসবাস, একমাত্র 250 শয্যা বিশিষ্ট এই হাসপাতালই স্বাস্থ্য সেবার মূল কেন্দ্র। আমরা কতটুকু সেবা পাচ্ছি, আমাদের যারা দায়িত্বে আছেন, আমার দুই অভিজ্ঞ যিনি তত্ত্বাবধায়ক উনি বললেন, আমার পাশের উপবিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ উনিও বলেছেন। কিন্তু আমার বলাটা আসলে, আমি একজন মিডিয়া কর্মী এবং একজন নাগরিক হিসেবে যদি বলি যে জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গায় হয়তো আমাদের মেডিকেল সেবাটা সেই লক্ষ্যে পৌঁছায়নি। আমি যদি বলি আমাদের স্বল্পতা আছে, লোকবল স্বল্পতা আছে, ইনস্ট্রুমেন্ট স্বল্পতা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেক হাসপাতালেই। আমরা যদি একটু কম্পেয়ার করি যে ঝিনাইদহ পার্শ্ববর্তী জেলা, ঝিনাইদহ জেনারেল হাসপাতালের যে সেবা, কেন আমাদের এই মাগুরা হাসপাতালের এই সেবায় আমরা সমমানে যাচ্ছি না? আমার কাছে যদি বলেন, আমি সাধারণ নাগরিকদের পক্ষ থেকে বলতে পারি যে আমাদের কিছু নার্স বলেন, ব্রাদার্স বলেন, আমাদের ডাক্তারদের বলেন, কিছুটা আন্তরিকতার আসলে ঘাটতি রয়েছে। আমরা যখন ভিজিট করি, যখন দেখি, নিজেরা রোগী হই, আমরা কিন্তু হাসপাতালে যে কাঙ্ক্ষিত সেবার যে মানসিকতা, অনেকের যে রূঢ় আচরণ, এটা আমাদেরকে পীড়া দেয়, আমাদের সাধারণ মানুষকে পীড়া দেয়। চিকিৎসকরা আন্তরিকভাবে আসলে সেবা দেবে, এটা হলো মানুষের প্রত্যাশা। তার রোগ ভালো হবে কি হবে না সেটা পরের বিষয়। আমি এমন মানে সপ্তাহে 2-3 দিন আমাদেরকে নিউজের কারণে বা কোনো আত্মীয় স্বজন পরিচিত জন অসুস্থ হয়, আসে। আর ওই যে আমাদের তত্ত্বাবধায়ক সাহেব যেটা বললেন যে আসলেই রেফার, ওনারাই বলছেন, আসলে আমাদের এখানে হয়তো সেই মানের যন্ত্রপাতি নাই, কিন্তু তারপরেও আমি যে অনেক চিকিৎসকের সাথে আমার ব্যক্তিগত পরিচয় আছে, তারা অনেক অভিজ্ঞ, যারা ঢাকা মেডিকেল সার্ভিস দিয়ে এসেছে, কিন্তু মাগুরাতে আসলেই, বিশেষ করে আমার দেখা যে শহরের আশপাশে কয়েকটা এলাকার মানুষ যখনই এখানে হাসপাতালে কোনো চিকিৎসায় আসে, ছোটখাটো বিষয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় ফরিদপুর না হলে ঢাকাতে। এক্সাম্পল দিতে পারি, আমাকে জিজ্ঞেস করলে আমি নাম ডেট অনুযায়ী দিতে পারি। এই যে হ্যারাসমেন্ট, আমি গতকালকে একটা রোগী ফেরত এসেছে, তার কিছুই হয় নাই, হৃদরোগে পাঠানো হয়েছে, সে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ করে আসে, ওখানকার ডাক্তাররা বলেছে কিছুই হয় নাই, ভালো আছে, গতকালকে ফেরত এসেছে। এই যে এখানে তাকে রাখা সম্ভব হলো না, এই যে সে গরিব মানুষ, তার যে এতগুলো টাকা গেল, আমি মনে করি এটা শুধুমাত্র ডাক্তারের আন্তরিকতার অভাব। আর আমাদের স্বল্পতা থাকবেই। আমি ডাক্তারদের হয়েও বলতে চাই যে অনেক রোগী হয়, তারা হিমশিম খায়, এটাও যেমন সঠিক, এর মধ্যেই আমাদেরকে চলতে হবে। আর অব্যবস্থাপনা বিষয়ে আসলে খুবই ঘিনঘিন অবস্থা। মাগুরা সদর হাসপাতালে ঢুকলে যে বর্জ্য ব্যবস্থাপনা, এটা ব্যবস্থাপনা সরকার হয়তো টাকা দেয় না। আমরা যখন সাংবাদিক হিসেবে প্রশ্ন করি, কখনো নিউজ করি, তখন এইটা নাই, ওইটা নাই, শুধু নাই। কিন্তু আমাদের যা আছে সেইটুক দিয়ে আমরা যদি একটু আন্তরিক সেবা দিই, আমার মনে হয় যে এই চেষ্টা আজকের এই টকশোর মাধ্যমে মাগুরাবাসীর হয়ে আমি এই ডাক্তার সমাজের কাছে, স্বাস্থ্য বিভাগের কাছে রাখতে চাই যে আপনারা এখানে বড় কর্মকর্তা, আপনাদের অধীনস্থ যেসব চিকিৎসক রয়েছেন তাদেরকে আর একটু মোটিভেশন করা উচিত, নার্সদেরকে মোটিভেশন করা উচিত। অনেক সময় রোগীদের সাথে হাতাহাতি চলে যায়, এটা শুনলে আসলে আমাদের খারাপ লাগে। আমার পরিবারও ডাক্তার আছে, কিন্তু আমরা চাই মানবিক ডাক্তার। সব সময় হয়তো ডাক্তাররাও মানুষ, তাদের দিকটাও আমরা দেখবো। আর ডাক্তাররাও কিন্তু আমাদের 24 ঘন্টা সেবা দিয়ে যায়। আমি যে বিষয়টি বলতে চাই যে সচেতনতার খুবই অভাব, বিশেষ করে রোগীদের যারা স্বজন, তারা এমন কাজটি করেন। আমি কয়েকজন ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে এসেছি দেখার জন্য যে একজন রোগীর সাথে 5-6 জন এসে পিকনিক করছেন, রীতিমতো হাসপাতালে বসে পিকনিকের মতো খাওয়া দাওয়া করছেন। এটা বন্ধ করতে হবে, এটা একদম বন্ধ করতে হবে। এনিহাউ এটা যদি আমরা আর একটি বিষয় বলবো যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কমিটমেন্টের খুবই অভাব।
মাঝে ডাকাডাকি হয়েছিল, বসাবসি হয়েছে, ওখানেই শেষ। আর কোনো কার্যক্রম নেই। মাগুরার রাজনীতিবিদদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও রুগী হবেন যে কোনো সময়। আপনারা মাগুরায় ভোট চান, কিন্তু রোগীদের সেবার কথা। আমরা আসবো পরে। আমি জনাব ডাক্তার শামীম কবির, আপনার এই যে শুনলেন এই যে কথাগুলো, আপনার কি করণীয় আছে এখানে, বা আপনার কি পরামর্শ মাগুরা হাসপাতালের সেবার মান উন্নয়নের জন্য? আচ্ছা, সেবার মান উন্নয়নের জন্য আমি আগে একটা বিষয় বলি, যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার বলে একটা বিষয় আছে হেলথে, সেটা একটু আমাদের জানা দরকার। এটা শফিক ভাই কিছুটা টাচ করে গেছেন। সেটা হলো, আমরা ব্যক্তিগতভাবে আমাদের জনগণ পার হেড আমরা চিকিৎসা বাবদ যেটা খরচ করে থাকি সেটা হলো 68 থেকে 72 টাকা। আর আমাদের গভর্নমেন্ট আমাকে দেয় 28 থেকে 32 টাকা। আপনি সারা বছর এই সরকারি হাসপাতাল বা সরকারি প্রতিষ্ঠান এই 32 টাকা দিয়ে আপনাকে চলবে। তাহলে আপনার চাওয়া এবং পাওয়ার ভিতরে যে বিস্তর, মানে 2/3 যে গ্যাপ, এই গ্যাপটা থেকেই যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি, আমরা সরকারি যে টাকা, সেই টাকাটা সর্বোচ্চ এবং সর্বোত্তম ব্যবহার করে থাকি, এটাই আমাদের সরকারি নির্দেশনা এবং আমরা সেভাবে করে থাকি। এখন ইনফ্রাস্ট্রাকচারের এখানে একটা কথা তুলে ধরা হয়নি, তত্ত্বাবধায়ক সাহেব হয়তো এড়িয়ে গেছেন। সেটা হলো 250 বেড হাসপাতাল, নতুন 150, পুরনো 100। পুরনো 100টা কিন্তু পুরাটাই মেডিকেল কলেজ হাসপাতালে চলে গেছে, মেডিকেল কলেজে চলে গেছে, অর্থাৎ সেখানে কলেজের ক্লাস হয়, লেখাপড়া হয়, পরীক্ষা নিরীক্ষা হয় এবং প্রফেসরদের ওখানে রুম আছে। আর বাকি 150 বেড হাসপাতাল, সেইটা ওনার অফিস, অর্থাৎ তত্ত্বাবধায়কের অফিস সহ বাকি বেড, তার মানে সেখানেও বেড কমে গেল। কিন্তু এই 150 বেডে 450 থেকে 500 রুগী থাকে। যেখানে থাকার কথা 150, সেখানে থাকছে 450। তো সেখানে তো ঘিঞ্জি অবস্থা হবে। আর যেটা বললো যে যখন রুগী দেখতে আসে তখন তারা সেখানে মিছিল করে, অর্থাৎ রান্না বান্না করে পিকনিকি মতো অবস্থা। তো এই যে এই অবস্থার কারণে আর ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ভিতরে যে গ্যাপ আছে, গ্যাপের কারণে আসলে মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। আর রেফার্টের বিষয়টা যেটা বললো, যে কার্ডিওলজিস্ট যেহেতু এখানে আছে, কিন্তু এখানে ইকোকার্ডিওগ্রাম নাই, অন্যান্য যে চেক আপ করার বিষয়গুলো সেগুলো এখানে নাই। শুধু ইসিজি দেখে কিন্তু একজন কার্ডিওলজিস্ট বলতে পারে না যে তার মানে সিরিয়াস অসুখ না। আমরা ইসিজি থেকে বলতে পারি, প্রাথমিকভাবে বলতে পারি যে তার হার্ট অ্যাটাক করছে কিনা। তো সেখানে আবার কিছু ইরোড থাকে। তো এই সেটা নির্ভর করে ডাক্তারের কনফিডেন্টের উপরে। আর যেহেতু এখানে সিএ রেজিস্টার বা অন্য ধরনের কোনো 24 ঘন্টার ইনডোরে ব্যবস্থা নাই, শুধু এমার্জেন্সি মেডিকেল ডাক্তার থাকে, তো সেই কিন্তু সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত দিতে পারে না। কার্ডিওলজিস্ট বা যদি সিএ রেজিস্টার এই ধরনের থাকে মেডিকেল কলেজগুলোতে, অর্থাৎ এখানে যদি মেডিকেল কলেজ চালু হয়ে যায়, তাহলে কিন্তু এই সেবাগুলো মানে ফরিদপুরের মতন মাগুরাবাসী পাবে। যে তাৎক্ষণিক এটা কেউকার্মিওগ্রাম, এটা আলট্রাসোনোগ্রাম তাৎক্ষণিকভাবে করা এবং মানে ভালো একটা সিদ্ধান্ত দেওয়া, সেটার জন্য তাই কিন্তু ফরিদপুরে চলে যেতে হচ্ছে বা ঢাকাতে চলে যেতে হচ্ছে। তো আমার মনে হয় সিসিউ যেহেতু আমাদের মোটামুটি ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়ে আছে, এখন এখানে যদি জনবল নিয়োগ হয় এবং প্রশিক্ষণপ্রাপ্ত জনবল থাকে, তাহলে আমার মনে হয় মাগুরাবাসী এই সেবাটা পাবে। আমি জানতে চাই যে মাগুরা সদর হাসপাতালে আসলে প্রধান সমস্যাটা কি, আসলে এটার সমাধান না, বা আমরা অনেক ক্ষেত্রে শুনি যে এই যে সরকারি ওষুধ পাওয়া যায় না, বাইরে বিক্রি হয়, মানে এটার আসলে এই সব বন্ধের আসলে স্থায়ী সমাধান কি আসলে? না, আসলে পর্যাপ্ত পরিমাণ, আমি যেটা বললাম যে আপনার 1/3 সাপ্লাই দিবে, 2/3 আপনি পাবেন, এটাই স্বাভাবিক। এবং আপনি বাজেট দেখলে সেটাই বুঝবেন যে আমাদের বাজেট কি অবস্থা। তারপরেও বাইরে যে ওষুধ পাওয়া যায়, এটাই কোনো ধরনের প্রমাণ আমরা পাই নাই এবং আমরা এই বিষয়ে জিরো টলারেন্স। এবং কেউ যদি এ ধরনের কোনো ব্যবস্থা করে থাকে, আমাদের প্রমাণ দিতে পারলে আমরা তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিব এবং সেই পর্যায়ে আমরা আছি। আর যেটা বললেন যে জনগণের চাহিদা পূরণ করার জন্য পর্যাপ্ত পরিমাণে লোকবল দরকার। এখানে আপনি ডাক্তারের কথা বললেন, এখানে আমাদের মাত্র একজন মেডিসিনের ডাক্তার আছে, একজন কার্ডিওলজিস্ট আছে, আর কোনো ডাক্তার নাই। তো 2জন ডাক্তার, আপনি আউটডোরে প্রতিদিন 500 থেকে 700 আউটডোর রুগী হয়। তো তাদের পক্ষে তো এই স্পেসিফিক রুগী দেখা সম্ভব নয়। আউটডোরে মেডিকেল অফিসার আছে 2জন, একজন মহিলা, মোট 3জন থেকে তারা প্রতিদিন 700-800 রুগী থাকে। এটা আসলে ইনক্যাপাবল ফর এ ডক্টর। ধন্যবাদ। আমি আসতে চাই আপনাকে, যে এই বিষয়ে আপনি বলবেন, সাথে আমি একটু যুক্ত করে দিই যে এই যে আমরা দেখি যে হাসপাতালের একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন, যেটা শফিক সাহেব বললেন যে ঢোকাই যায় না, নার্সরা খারাপ ব্যবহার করে, তাদের শিফটিং ব্যবস্থা আছে কিনা সেটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আবার সুইপাররা যারা আছে, যারা এই ধরনের কাজ করে, তারা নিয়মিত কাজ করছে কিনা। মানে একটা হাসপাতাল তো
এইভাবে হতে পারে না, তাই না? আবার ডাক্তারদের যে প্রাইভেট চেম্বার নির্ভরতা, এই বিষয়গুলো কি বলবেন? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দেখেন, আমাদের অ্যাকচুয়ালি ক্লিনারদের সংকট আছে। এটা যেরকম প্রেস ক্লাবের সেক্রেটারি শফিক ভাই উনি বলেছেন এবং সবাই জানেন, এবং এই ব্যাপারে ডিসি মহোদয় সহ এলাকার রাজনীতিবিদ সবাই অবগত আছেন, এবং তাদের নিয়ে আমি একটা মিটিংও করছি। যেরকম ধরেন আমাদের কমপক্ষে 12টা ওয়ার্ড আছে, যদি 3 জন করেও যদি 3 শিফটে এক একটা ওয়ার্ডে যদি মর্নিং ইভিনিং নাইট 3 শিফটে 3 জন হয়, তাহলে 3 × 36 প্লাস কিছু নাইট করবে, তাদের এই আমরা হিসাব করছি কমপক্ষে 40 থেকে 42 জন ক্লিনার দরকার। সেখানে আমাদের ক্লিনার আছে 13 জন। আর আউটসোর্সিং এর আমাদের আরো 14 জন ছিল, ওরা মামলার জটিলতার কারণে সেটাও আটকে রয়েছে, তারা নিজেরা মামলা করছিল, মামলা খারিজ হয়েছে, আবার মামলা করছে, ওনাদের আমরা আপাতত নিতে পারতেছি না। এই 13-14 জন ক্লিনার দিয়ে আমরা 42 জন লোকের কাজ সমাধান করতেছি। তো সে তুলনায় আমি মনে করি যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, কিন্তু হ্যাঁ সমস্যা কিছু হয়, যেরকম ওরা শিফটিং ডিউটি করে, ধরেন সকালে একবার করে, দুপুরে একবার করে। এখন কেউ সেকেন্ড শিফটের আগে কেউ যদি হসপিটালে যায়, যে যখন একটু পরে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার ওরা কাজ করবে, তখন সে স্বভাবতই একটু ময়লা আবর্জনা দেখবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ওনাদের কাজ করার পরে কিন্তু আবার পরিষ্কার হয়ে যায়। আরেকটা শহীদ ভাই যেটা বলছেন সেটা খুবই বাস্তব চিত্র তুলে ধরছেন, যে এক একজন লোকের পিছনে কমপক্ষে আমরাও হিসাব করছি 7-8 জন করে অ্যাটেন্ডেন্স থাকে। ওই অ্যাটেন্ডেন্স সবার খাবার দাবার ওই বিশাল পার্টি করে, পেশেন্টের বেডে বসে করে, তারা সমস্ত বেসিন অন্যান্য ওয়ার্ড ভীষণ ভাবে নোংরা করে। শুধু তাই নয়, তারা বাথরুম কমোডও ঠিক মতো ইউজ করে না, ইভেন ফ্লাশ করে না, খুব নোংরা বানাই থাকে। এখন আমাদের এই 14 জনের পুরো হসপিটালে 13-14 জন ক্লিনার, এই বিশাল একটা হসপিটাল ক্লিন করা তাদের জন্য আসলে দুঃসাধ্য ব্যাপার হয়েছে। তারপরেও আমরা কন্টিনিউ, আমি আর আমার অন্যান্য লোক যারা আছে, আমরা কন্টিনিউ মনিটর করি হসপিটাল যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে। জি, ধন্যবাদ। তো আরেকটা যেটা বলছিলেন সেটা হলো ডাক্তার প্র্যাকটিস এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভাল, ওটা অফিস টাইমে কেউই প্র্যাকটিস করে না আমার জানা মতে, অফিস টাইমের বাইরে তারা তাদের চেম্বার করে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ। ডক্টর আলিমুজ্জামান সাহেব, আসলে জেলা হাসপাতালগুলোকে শক্তিশালী করতে আসলে আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বা কি করণীয় উচিত? আপনি যেহেতু ঢাকাতে চিকিৎসা দিয়েছেন, বিশেষ ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে আমরা আপনাকে চিনি, আপনি এখন মাগুরাতে অবস্থান করছেন, আসলে আপনি আপনার তো বিশাল অভিজ্ঞতা, সেই ক্ষেত্রে আসলে কি করণীয় আছে আমাদের, ছোট করে বলবেন। ধন্যবাদ। আপনি বলছেন যে জেলা হাসপাতালটাকে একটি মানসম্মত চিকিৎসা ব্যবস্থা তৈরি করার জন্য আরো কি করণীয়? বেসিক্যালি আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে ইনফ্রাস্ট্রাকচার এবং স্বাস্থ্য ব্যবস্থার যে সিস্টেম, চিকিৎসা সিস্টেম, যে মানে সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক থেকে আরম্ভ করে জেলা লেভেলে পরে হচ্ছে মেডিকেল কলেজ, মেডিকেল কলেজের পরে ইউনিভার্সিটির পরে স্পেশালাইজ, মানে আমাদের দেশে এই যে স্বাস্থ্য ব্যবস্থা জনগণের জন্য দেওয়ার জন্য যে সিস্টেমগুলো, এটা আসলে অভূতপূর্ব। এখন আমাদের সদর হাসপাতালে যে অবকাঠামোগত যে ডেফিসিয়েন্সি আছে এবং এখানে চিকিৎসকদের যে সংকট আছে, জনবলের যে সংকট আছে, এই সংকটগুলোকে যদি কাটিয়ে ওঠা যায়, আর সাংবাদিক সাহেব যেটা বললেন, যেটা আমাদের একটু কমিটমেন্টের একটু হয়তো ঘাটতি আছে, যে রুগীদের সঙ্গে একটু ভালো ব্যবহার করা, রুগীদের সঙ্গে আন্তরিকতা প্রদর্শন করা, এর মাধ্যমে রুগীদেরকে সেবা দেওয়া। তার মানে এই সদর হাসপাতালে যে বিদ্যমান অবকাঠামো রয়েছে, সেই বিদ্যমান অবকাঠামোকে যে ডেফিসিয়েন্সি গুলো রয়েছে, সেইগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি দৃষ্টি দিয়ে এগুলোকে ফিল আপ করে দেয়, এবং সেখানে যদি আমাদের আন্তরিকতা ভালোবাসা থাকে, তাহলে পরে আমার মনে হয় যে এই স্বাস্থ্য ব্যবস্থাটা জনগণের কাছে গৃহীত হবে। সবচেয়ে বড় জিনিস স্বাস্থ্য ব্যবস্থার ভিতরে আমাদের বাংলাদেশে অন্য দেশের তুলনায়, অন্য দেশে যে জিনিসটা থাকে যে ফ্রি অ্যাক্সেস আছে, লো কস্ট আছে এবং হাই স্যাটিসফ্যাকশন আছে, আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা এটা হাই স্যাটিসফ্যাকশন থাকে। তার কারণ হচ্ছে কি, যে আমাদের যে অপত্যুল ব্যবস্থা এবং যে সমস্যাগুলো আমাদের সিভিল সার্জন সাহেব এবং
আমাদের সুপার সাহেব বললেন, এই সমস্যাগুলোকে রেখে জনগণকে স্যাটিসফাই করা কিন্তু কঠিন ব্যাপার। সুতরাং আপনি এই সমস্যাগুলোকে সমাধান করলে ব্যক্তিগতভাবে আমরা যদি কিছুটা সেলফ মোটিভেটেড হই, আমরা আমাদের ব্যবহারে আচার আচরণে আন্তরিক হই, তাহলে আমার মনে হয় এই বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যম দিয়ে আমরা মানুষকে মানসম্মত চিকিৎসা আমরা দিতে পারি। জি, ধন্যবাদ। আমরা প্রায় দেখি যে সিভিল সার্জন অফিস থেকে সম্ভবত যে আপনার অভিযান চলে, যে ডায়াগনস্টিক যত্রতত্র ভাবে যে মানে সেবার মান একেবারেই নিম্নমান তারা যে গড়ে উঠেছে, সেই ক্ষেত্রে প্রায় দেখি আমরা যে রোগী মারা যাচ্ছে, রোগীর বাচ্চা মারা যাচ্ছে সিজার করতে, যে এই যে সমস্যাগুলো আছে, শফিক সাহেব আপনার কাছেও জিজ্ঞেস করতে চাই এবং আপনাকেও সিভিল সার্জন সাহেব আপনার কাছেও আমার প্রশ্ন, যে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আছে, আর এইখানে সেবার মান, এই যে ডায়াগনস্টিক সেন্টার আমরা ঠেকাতে পারবো না, হয়তো আবার 2 দিন পর পর দেখা যাচ্ছে তারা আবার পাশ করে নিয়ে আসে, সেই ক্ষেত্রে আমাদের আসলে কি করণীয় আছে? ধন্যবাদ। যেহেতু ক্লিনিকের বিষয় আসলো, আমরা এটা নিয়মিত অভিযান করে থাকি। 2 ধরনের অভিযান হয়, এটা আমার অফিস থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে, আর ডিসি অফিস থেকে ম্যাজিস্ট্রেট নিয়ে, তারাই নিজেরাই করে আমাদের মেডিকেল অফিসার নিয়ে। আমরা হিসাব করে দেখলাম যে গত 6 মাস যাবৎ প্রায় 4,50,000 টাকার মতো আমরা জরিমানা করেছি এবং প্রায় 15টা ক্লিনিক স্থায়ী বন্ধ করে দিয়েছি। এবং বর্তমানে যে নিয়ম, এই নিয়মে আমরা কোনো ক্লিনিকে লাইসেন্সবিহীন ক্লিনিক মাগুরায় চলছে না, এবং আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে সেটা আমরা তাৎক্ষণিকভাবে বন্ধের ব্যবস্থা করি। আর আপনি জেনে খুশি হবেন যে গত কয়েক মাসে কোনো মা বা বাচ্চা বেসরকারি ক্লিনিকে হাসপাতালে মারা যায় না। জি। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি, তাদেরকে সেভাবে বলা আছে যে যে সমস্ত কমপ্লিকেটেড ডেলিভারি হবে বা কমপ্লিকেটেড সিজার, সেগুলো যেন তারা না করে, কারণ এই জন্য উন্নত ধরনের ব্যবস্থা যেখানে আছে, বিশেষ করে আমাদের ঢাকাতে অন্যান্য জায়গায় হবে, কিন্তু যেগুলো যারা স্বাভাবিকভাবে প্রসব করানো যায় সেগুলো ইনস্টিটিউশন। আপনি জেনে খুশি হবেন, মাগুরাতে আমরা সর্বোচ্চ পরিমাণে ইনস্টিটিউশন ডেলিভারি করাচ্ছি, অর্থাৎ আমাদের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং 250 বেড হাসপাতালে আমাদের নর্মাল ডেলিভারি বেড়ে গেছে, এবং যে সমস্ত মাদের নর্মাল ডেলিভারি সম্ভব না সেগুলো সিজার হচ্ছে, এবং আমার 3টে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন সিজার হয়। এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এক্সরে মেশিন, আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ইসিজি মেশিন অ্যাভেলেবল আছে। আপনি আরও জেনে খুশি হবেন যে মোহাম্মদপুরে ইতিমধ্যে আমরা একটা ডিজিটাল এক্সরে মেশিন স্থাপন করেছি, এবং আমরা সামনের সপ্তাহে এটা উদ্বোধন আশা করছি, যেটা বাংলাদেশের কয়েকটা উপজেলা স্বাস্থ্য আছে। এবং আপনি আরও জানবেন যে মোহাম্মদপুরে একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাগুরার ভিতরে যেখানে আপনার আই কেয়ার সেন্টার আছে, অর্থাৎ আমরা যশোরের সাথে অ্যাফিলিয়েটেড আছি। কোনো সমস্যা হলে আমাদের ভিডিও কলের মাধ্যমে ওখানে রুগী দেখা হয়, এবং যশোরের যিনি আই কনসালটেন্ট উনি রুগী দেখেন, প্রেসক্রিপশন করেন, যদি কোনো সমস্যা মনে হয় আমরা সেখানে রেফার করে দিই, এবং চশমাও ফ্রি দেওয়া হয়। জি, ধন্যবাদ। শফিক সাহেব, এই যে ডায়াগনস্টিক সেন্টারের বৃদ্ধি নাকি সিন্ডিকেট, চাহিদা সিন্ডিকেট, আপনি কি দেখেন? ধন্যবাদ। মাগুরায় আসলে আমাদের সিভিল সার্জন সাহেব বলেছেন যে সবাই ক্লিনিক গুলো রেজিস্ট্রেশন নিয়ে তুলছে, এটা হয়তো অফিসিয়ালি উনার, আমি যদি মিডিয়া কর্মী হিসেবে বলতে চাই, ক্লিনিকের কেন প্রয়োজন আমাকে আগে এইটা খুঁজে বের করতে হবে। আমার জেনারেল হাসপাতালে যদি স্বাস্থ্য সেবা নিশ্চিত সম্ভব হতো, তাহলে কিন্তু এই ক্লিনিক গুলো গড়ে উঠত। কারণ আমার ওই যে সিভিল সার্জন সাহেব আগেই উদাহরণ দিয়েছেন যে আমার 100 বেডের হাসপাতাল, আমরা লিখি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, আমরা কি সেই জনবল পাচ্ছি? আমার থাকার কথা 100, সরকারি টাকা পাচ্ছি আমরা রুগী প্রতি 100 জনের ম্যানেজমেন্ট, এখানে 450-500 রুগী থাকে, আউটডোরে 1300-1400 রুগী থাকে। সেই কারণেই তো এই ক্লিনিক গুলোতে যাচ্ছে। আমার একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা যে যেহেতু এই ক্লিনিক ডায়াগনস্টিক, এটা তদারকির মূল দায়িত্ব হলো তুলির করেন, আমি তাকে অনুরোধ করবো মাগুরাবাসীর হয়ে, আপনি যত তদারকি বাড়াবেন, আপনি তো সবকিছু বন্ধ করতে পারবেন না, প্রয়োজন, এটা আমি দেখেছি স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিকের প্রয়োজন আছে। আমরা কিন্তু আগে দেখেছি, আমরা ছোটবেলায় যাই এই হাসপাতালে, এক্স রে কত সুন্দর, কত ভালো, কিন্তু দেখা যাচ্ছে যে এক শ্রেণীর দালাল ওখানে আছে যারা ওই রুগীকে ভাগিয়ে নিয়ে এই ডায়াগনস্টিক সেন্টার গুলোতে চলে যাচ্ছে, বা বলছে যে হাসপাতালের এক্স রে বা এনিওয়ে অনেক মেশিন নষ্ট,
এরকম হাসপাতালে আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এখানে এক্স রে, আল্ট্রাসাউন্ড, ব্লাড পরীক্ষা এগুলো হয়। এর বাইরে যখন ইমার্জেন্সি রুগী আসে তখন এই দালালদের একটা দৌরত্ব আমরা দেখি, যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এবং ক্লিনিকে নিয়ে যায়। এটা আমার মনে হয় যে তদারকি করলে হয়। আমি একটি পয়েন্ট একটু বলতে চাই যে মাগুরা সরকারি মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজের প্রশাসনিক অনুমোদন হয়েছে আরো 4 বছর আগে। এটা যত দ্রুত বাস্তবায়ন হবে আমার মনে হয় যে মাগুরার স্বাস্থ্য বিভাগের যে ব্যাপক জবাবদিহিতার যে জায়গাটা তখন নিশ্চিত হয়ে যাবে অটোমেটিক। তখন এই চাপ থাকবে না, ঠিক। তখন প্রফেসর ডাক্তাররা আসবেন, এখানের মাগুরার মানুষ তখন ভালোভাবে স্বাস্থ্য সেবা পাবে। আর একটি ভাষায় বলি যে নিউজ করার ক্ষেত্রে আমরা অনেকদিন আসলে অপেক্ষায় আছি। আগে নিউজ করলে অনেক মানে পদক্ষেপ হতো, এখন কিন্তু রাষ্ট্রীয়ভাবেই হয় না। হয় না। এটা আমি রাষ্ট্রকে দায়ী করব, যারা সংশ্লিষ্ট। চুরির দায়ে কোনো কর্মকর্তা এখন আর বহিষ্কার হচ্ছে না, সাসপেন্ড হয় না। এই যে ওষুধের কথা যদি বলেন, টেন্ডার করেন তত্ত্বাবধায়ক, কোনটা গোপন হচ্ছে, কোনটা কোন পত্রিকায় যাচ্ছে, এরা ঠিকাদারি মানুষ আলোর মুখ দেখছে কিনা, আমাদের একটি চার্ট বোর্ড আছে ওখানে, সেই অনুযায়ী ওষুধ দিচ্ছে কিনা। আসলে যিনি কর্মকর্তা, আমার ব্যক্তিগত অভিমত যে তার নীতি নৈতিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা রাষ্ট্রের প্রতি যদি থাকে, সেই প্রতিষ্ঠান ভালো হতে পারে। মাগুরার স্বাস্থ্য বিভাগ আসলে আমরা অনেকে অনেক বড় কথা বলে যায়, রাজনীতিবিদদেরকেই বেশি বলবো যে তারা কমিটমেন্ট নিয়ে, মানুষের ভোট নিয়ে তারা ক্ষমতায় যায়, কিন্তু মানুষের স্বাস্থ্যের বিষয়টা, এই যে মৌলিক চাহিদা, এই বিষয়টি দেখে না। তারা তখন কমিশন বাণিজ্য করে। মাগুরার যে টেন্ডার গুলো হয় স্বচ্ছতার ভিত্তিতে হলে আমার মাগুরাবাসী, আমি মনে করি যে তারা আরো বেশি ওষুধ পাবে, স্বাস্থ্য সেবা নিশ্চিত হবে। ধন্যবাদ। এই যে দুর্নীতির অভিযোগটা আসলো, আমরা কয়েকদিন আগে আমি দেখলাম যে ফেসবুকে আমাদের মাগুরারই কিছু সাংবাদিক, বা আমরাও আসলে দায় কিন্তু এড়াই যেতে পারি না, এখানে একজনের নামে লিখে দিলাম যে 20টি ফ্ল্যাট আছে, একটি বাড়ি আছে, ওষুধপাত্রী এবং সেখানে হাসপাতালের দুর্নীতি আছে। এই বিষয়টা শফিক সাহেব আপনি কিভাবে দেখেন, যে আমরা তথ্যপাত্র ছাড়া কি একজনের বিরুদ্ধে, বা আসলে এই বিষয়টা কি দেখেন, একজন ফেসবুকে লিখলেও কিন্তু তার কিন্তু একটা মান সম্মান হেয় প্রতিপন্ন হয় এবং সাধারণ মানুষের ভিতরে একটা এফেক্ট হয়। আমি মিডিয়া কর্মী হিসেবে সুস্পষ্টভাবে বলি যে এই যে ফেসবুকে যারা ব্যক্তি আক্রমণ করে, মানে তথ্যপাত্র থাকলেও তো আপনি সোশ্যাল মিডিয়ায় দিতে পারেন, আপনাকে প্রপার ডকুমেন্ট নিয়ে আপনি পত্রিকায় লেখেন, টিভিতে সংবাদ করেন, কিন্তু কারো ব্যক্তিগত আক্রমণ করা এটা কোনো সাংবাদিকতা নয় বলেই আমি মনে করি। ধন্যবাদ। এই বিষয়ে আপনি কিছু কিছুদিন আগে যে একজন ফেসবুকার ওনার ফেসবুকের পেজে আমাকে নিয়ে বিভিন্ন, আবার একজন ফোন থেকেও আপনার কাছে চাঁদা চেয়েছে, এটাও আমরা শুনতে পেরেছি। তো আমি বলতেছি যে আমার ছবির পাশে, আমিও দেখছি ব্যাপারটা যে আমার ছবির পাশে কোনো 10তলা বিল্ডিং, তার পাশে আর একটা বিল্ডিং, এরকম নিয়ে মানে সেগুলি আমি মালিকানাধীন, এই ধরনের কথাবার্তা লাগছে। দেখেন যে আমার পাশে কেউ যদি টুইন টাওয়ার, মালয়েশিয়ার কিংবা আম্পায়ার স্টেট বিল্ডিং এর একটা ছবি দিয়ে যদি কেউ বলে যে এইটা আমার, তো এইগুলি ব্যাপারে আসলে আমার কি করা, বলেন আমি কি করতে পারবো? এইগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য উদ্দেশ্য প্রণোদিত কথাবার্তা। ধন্যবাদ। কারণ আরেকটু বলতে চাই যে দেখেন যে আমি এই ইদানিং ডিজিটাল যুগে সবাই এনআইডি আছে, আমার এনআইডি তে আমার ইনকাম ট্যাক্সের সম্পূর্ণ ডকুমেন্টস আছে, আমার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় কোথায় ব্যাংক অ্যাকাউন্ট আছে সবকিছু আছে। উনি কোনো দাগ নম্বর দেন নাই, প্লট দেন নাই, জমি কোনটা কোন মৌজায় কি কিছুই দেন নাই, একটা বিল্ডিং এর ট্রান্সফারের ছবি দুইটা পাশাপাশি দিয়ে দিচ্ছে। তো আমি মনে করি যে উনি এই ধরনের অসত্য কথা থেকে বিরত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আপনি এই বিষয়ে কিছু যোগ করবেন, নাহলে আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই ডক্টর আলিমুজ্জামান। আসলে মাগুরা মেডিকেল কলেজ নিয়ে আমরা হয়তো এই ছোট পরিসরে আলোচনা করে এই হাসপাতালের রাতারাতি আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের এই অনুষ্ঠান ফেসবুকে অনেকেই দেখে, তারা যদি একটু সচেতন হয়, তারা যদি একটু মানসিকভাবে, এই যে রাজনীতিবিদরাও কিন্তু অনেকেই তাই, আমরাও কিন্তু তাই, এই হাসপাতালের যে অব্যবস্থাপনা বা এই যে আলোচনায় উঠে আসলো, আমরা এখন মাগুরা মেডিকেল, উনি যেমন বললেন যে মেডিকেল কলেজটা যদি আমরা প্রপার করতে পারি,
তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। মাগুরা মেডিকেল কলেজ চালু হলেও ছাত্র ছাত্রীদের জন্য পর্যাপ্ত অবকাঠামো, ক্লাসরুম, ল্যাব, হোস্টেল এগুলো এখনো পুরোপুরি প্রস্তুত নয় বলে অভিযোগ আছে। আসলে প্রশ্নটা কিন্তু সিভিল সার্জন সাহেবেরই হয়। শিক্ষার্থীরা কি মানসম্মত ল্যাব ও ব্যবহারিক ক্লাস পাচ্ছেন কিনা, কলেজের স্থায়ী ক্যাম্পাসের নির্মাণের অগ্রগতি কোথায় আটকে আছে, সামগ্রিকভাবে আমরা একটু আলোচনা আচ্ছা, মাগুরা মেডিকেল কলেজের কার্যক্রম আমাদের বর্তমানে বললাম যে 250 বেডের 100 বেডে চালু আছে। তবে এখানে টিচার স্টাফ মোটামুটি আছে এবং আমি জানি সব বিষয়ে বর্তমানে টিচার আছে, লেখাপড়ার কোনো ঘাটতি নাই। আর ক্লিনিক্যালি যেটা হচ্ছে যে হাসপাতালের উপর চাপ পড়তেছে, কারণ হাসপাতালে সার্জারি, মেডিসিন, পেডিয়াট্রিক, কার্ডিয়াক যেসব কনসালটেন্ট আছে তাদেরকে পড়াতে হচ্ছে। এবং মাগুরা মেডিকেল কলেজের যে টিচার আছে তারাও পড়ায়। এবং এক্ষেত্রে আমি যেটা আমার পর্যবেক্ষণে বলি যে শিক্ষার মানটা এখনো যথেষ্ট পরিমাণে ভালো আছে। তবে যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজটা প্রতিষ্ঠিত হবে, তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, এটার মান মেডিকেল কলেজ এবং সদর হাসপাতালের ভিতর কোনো সমন্বয়হীনতা আছে কিনা? না, এখানে তত্ত্বাবধায়ক এবং মেডিকেল কলেজ অধ্যক্ষ তারা সমন্বয় করে মোটামুটি মেডিকেল কলেজটা এবং হাসপাতালটা চলে। তো আমরা জানেন ইতিমধ্যে ইন্টার্নি ডাক্তাররা বের হয়েছে, তারাও হাসপাতালে জনগণের সেবা দিচ্ছে। আর আমি অনুরোধ করব আমার মাগুরাবাসীর প্রতি এবং যারা রাজনীতি নেতৃবৃন্দ আছে তারা, আমরা চেষ্টা করছি আমাদের দাপ্তরিকভাবে যতদূর সম্ভব মেডিকেল কলেজের কাজটা শুরু হয় এবং মাগুরার মানুষ এবং রাজনীতি নেতৃবৃন্দ তারা যদি আরো একটু চেষ্টা করে আমাদের সাথে যোগ দেয় তাহলে আশা করব যে দ্রুত মেডিকেল কলেজের কাজ শুরু হবে। ধন্যবাদ। আমি শেষ প্রশ্নে চলে আসছি, সবাই উত্তর দেবেন, আর সাথে যদি আপনি কিছু প্লাস করেন ডক্টর আলিমুজ্জামান। স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান অবস্থা আসলে দায়কার। সবাই আসলে আপনাদের মতে 3টি জরুরি সমাধান বলবেন, আর মানুষকে ঢাকামুখী চিকিৎসা নির্ভরতা কমাতে কি করা উচিত, ছোট ছোট করে সবাই উত্তর দেবেন। প্রথম কথা, আলিমুজ্জামান সাহেব আপনি প্রথমে বলেন। ধন্যবাদ তাইনুল। আসলে মাগুরা যে যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, এতে যে কারণে কিছুটা হলেও মুখ থুবড়ে পড়েছে সেটা ছিল এখানে চিকিৎসা সাফিসিয়েন্ট নেই, এখানে নার্স সাফিসিয়েন্ট নেই, এখানে জনবল, স্ট্রাকচারাল সাপোর্ট, তারপরে বিভিন্ন মডার্ন ইকুইপমেন্ট এগুলো নেই। এগুলো না থাকার কারণেই তো এখান থেকে বিশেষ করে সদর হাসপাতাল রিলেটেড যে ডক্টর সাহেবরা আছেন এবং এনার হেড হচ্ছেন সিভিল সার্জন, এনার এইখানে কি অপতুলতার কারণ, মূলত উনি যেতে সুপার উনি এই অপতুলতার কারণেই কিন্তু মানুষ বাইরে চিকিৎসা নিতে পাঠানো হয় বা রিফার করা হয়। এবং রিফার করার ক্ষেত্রে আমি একটা জিনিস, যেহেতু আমাদের সাংবাদিক শফিক সাহেব বলেছেন যে এখানে যে মানে স্পেসিফিক যে সমস্ত ডাক্তার, কার্ডিওলজিস্ট এবং আইসিইউ, সিসিইউ এবং অন্যান্য ইনস্ট্রুমেন্টাল সাপোর্ট না থাকা, তারপরে আবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক চাপ, স্থানীয়দের চাপ, কোনো রুম খারাপ হলে যেভাবে সবাই মানে একসঙ্গে হাসপাতালে প্রবেশ করে, সেই সমস্ত বিভিন্ন রকমের প্রেক্ষিতে ডাক্তার সাহেবরা যে ঠান্ডা মাথায় চিকিৎসা করে তাকে সেটেল অবস্থায় নিয়ে আসবে, এই ক্ষেত্রে অনেক সময় সেই সুযোগটা তারা পায় না। অনেকে অনেক রকম ভাবে বহিরাগত দ্বারা ডাক্তার সাহেবরা এখানে অপ্রীতিকর পরিস্থিতির শিকারও হয়। এইসব ক্ষেত্রে হয়তো অনেক ক্ষেত্রে সেই পেশেন্টগুলোকে রিফার করা হয়। তবে যে জিনিসটা সবাই বলছে, আমিও বলবো, যে মেডিকেল কলেজটা আমাদের এখানে চালু হয়েছে, কিন্তু অবকাঠামোগত যে সুযোগ সুবিধাগুলো এখনো চালু হয়। এখানে কিন্তু অনেক টিচাররা আসে, ক্লিনিক্যাল টিচার আসলে, নন ক্লিনিক্যাল টিচাররা। তো আমি পূর্ণভাবে আশাবাদী বর্তমান 250 বেডের হসপিটালটা যেহেতু মেডিকেল কলেজে রূপান্তরিত হয়েছে, মেডিকেল কলেজের আলাদা কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি, কিন্তু মেডিকেল কলেজের অনেক মানে বড় বড় শিক্ষক, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষকরা কিন্তু এখানে আছে, ইএনটি, গাইনি দিয়ে, অর্থোপেডিক্স দিয়ে, এরকম অনেক শিক্ষকরা কিন্তু আছে এখানে। আমি সিভিল সার্জন সাহেব, তত্ত্বাবধায়ক সাহেব এবং অধ্যক্ষ মহোদয় সাহেবকে আমি বিনীত অনুরোধ করব যে মেডিকেল কলেজের যে জনবল আছে, সেই জনবলটা যাতে 250 বেডের জনবলের সঙ্গে পূর্ণভাবে ব্যবহার করার তারা আলোচনার মধ্যে সমন্বয় করেন,
এইটা যদি সমন্বয় আমরা করতে পারেন, আমার মনে হয় যে বিদ্যমান ব্যবস্থার ভিতরে যথেষ্ট পরিমাণ মানুষকে সেবা দেওয়া শুরু। জি, ধন্যবাদ। সিভিল সার্জন সাহেব সংক্ষেপে বলবেন। আমি একটা সুখবর দিয়ে বলবো, আপনারা জানেন বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আছে। 64টা ডিস্ট্রিক্টে যেটা আমরা হেলথ সিস্টেম স্ট্রেংথেনিং স্কোর বলি আর কি, স্বাস্থ্য সেবা, সেটা হাজিরা থেকে শুরু করে নর্মাল ডেলিভারি, সিজার, শিশু মৃত্যু, মাতৃমৃত্যু কমানো এবং এক্স রে, আলট্রাসোনোগ্রাম, যত ধরনের সেবা আছে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা 64 ডিস্ট্রিক্টের ভিতরে বর্তমানে দ্বিতীয় অবস্থান করছি এবং এটা আমি আসার আগে ছিল 28তম অবস্থানে ছিল। তো আমার মনে হয় যে হাসপাতালে 250 বেড হাসপাতালে যে প্রবলেমটা আছে সেটা আমার উপজেলা হাসপাতালে অতটা সমস্যা নেই, যদি পর্যাপ্ত লজিস্টিক সাপ্লাই দেওয়া হয়, বিশেষ করে জনবল, এবং আর ভালোভাবে যদি এটা মনিটরিং করা হয়, আর বিশেষ করে আমাদের পরিচ্ছন্নতা কর্মীর যে অভাব রয়েছে, এই অভাবটা আমার মনে হয় উনি চেষ্টা করতেছে। ডিসি সাহেবের সাথে আমাদের গত মিটিংয়ে কথা হয়েছে যে থোক বরাদ্দ থেকে যেটা অনিয়মিত শ্রমিক নেওয়ার অপশন আছে। শফিক সাহেব। আমি সর্বশেষ বলি যে আমাদের যারা স্বাস্থ্য বিভাগে মাগুরায় কর্মরত আছেন তাদের প্রতি মাগুরাবাসীর হয়ে আকুল আবেদন, আপনারা একটু আন্তরিক হন, একটু সদয় হন রোগীদের প্রতি। আর মাগুরাবাসীর প্রতি আমার আবেদন যে আপনারা অন্তত, ডাক্তাররাও আমাদের সমাজের মানুষ, কারো ভাই কারো পিতা, তাদের প্রতিও আপনারা একটু সহানুভূতিশীল হন এবং সম্মান করুন। আমার মনে হয় স্বাস্থ্য সেবাটা আদান প্রদানের ব্যাপার। রোগী যদি তার সমস্যা না বলে, ডাক্তার যেমন টের পাবে না। আমি যতবার এই হাসপাতালে আসি, মানে শুধু নিউজের কাজে না, চিকিৎসার কাজেও আসি, তা আমার কাছে মনে হয় যে ডাক্তারদের প্রেশার আছে, প্রচুর রোগী, কিন্তু তার মাঝে থেকেও যেহেতু সেবাটা আপনারা বেছে নিয়েছেন, যতটুকু পারেন মানে একটু আন্তরিকতা দিয়ে আপনারা সেবা দেন। আমার মনে হয় যে এর মধ্যেই, এই সীমাবদ্ধতার মধ্যেই মাগুরার স্বাস্থ্য সেবা তার লক্ষ্যে পৌঁছাবে। জি, জনাব তত্ত্বাবধায়ক সাহেব। জি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হাসপাতালে আমাদের যে কিছু ঘাটতি আছে, একেবারে জনবলের ঘাটতি, বিভিন্ন শ্রেণীর কনসালটেন্ট, ডক্টর এবং নিচর কর্মচারী, ক্লিনার, এই ঘাটতিগুলো যদি অন্তত আরেকটু পূরণ হয় এবং ভৌত অবকাঠামোগত কিছু ত্রুটি আসছে সেগুলি যদি সংশোধন হয়, সাথে হাসপাতালে ডাবল ফেজের একটা বিদ্যুৎ লাইন চালু করার জন্য পিডব্লিউডি এবং ওজুপাডিকেও আমরা যৌথভাবে উদ্যোগ নিয়েছে, এটা যদি হয় এবং যে নতুন ভাবে যে আমরা দায়িত্ব নিচ্ছি আইসিইউ এবং কিডনি ডায়ালাইসিস ইউনিটের, এগুলি জনবল সহ যদি এই লজিস্টিক সাপোর্ট গুলো আসে, তাহলে আশা করি যে আমরা আগের তুলনায় আরো অনেক ভালো চিকিৎসা সেবা দিতে পারবো। সাথে আমি মনে করি যে রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন ওনারাও যদি নিয়মিত মনিটর করেন এবং সাথে সাথে যেটা দরকার, জনগণের সচেতনতা না থাকলে আসলে কোনো কিছু ভালো করে সম্ভব না। যেরকম একজন রোগীর সাথে 7-8 জন 10 জন যদি অ্যাটেন্ডেন্ট আসে, তাহলে আসলে আমরা সুষ্ঠু এবং ভালো পরিবেশে চিকিৎসা সেবা দিতে পারি না। তো এই সামগ্রিক ব্যবস্থার ফলেই আমি মনে করি যে চিকিৎসা সেবার মান আরো ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আজকের আলোচনায় সমস্যা যেমন স্পষ্টভাবে উঠে এসেছে, সমাধানের পথও তেমনি পরিষ্কার হয়েছে। মাগুরার স্বাস্থ্যসেবা ব্যবস্থা বদলাতে প্রশাসন, চিকিৎসক, মেডিকেল কলেজ, স্থানীয় রাজনীতি সবাইকে সৎ ও দায়িত্বশীল হতে হবে। এসএইচ মিডিয়া অনলাইন সত্যের সন্ধানে, অনুসন্ধান এবং জনস্বার্থের পাশে থাকবে। ধন্যবাদ জনাব তত্ত্বাবধায়ক মহসিন সাহেব, ধন্যবাদ সিভিল সার্জন ডাক্তার শামীম কবির, ধন্যবাদ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার আলিমুজ্জামান, ধন্যবাদ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। আবারও কোনো অনুষ্ঠানে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। শস্যে ভরা, বাওরে ঘেরা মোহনীয় মাগুরা। শিক্ষা, সংস্কৃতি, আন্দোলন, সংগ্রাম, রাজনীতি এই সকল ক্ষেত্রে ভূমিকা রেখেছে এই ছোট্ট জেলা মাগুরা। অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেছেন শাহিনুর ইসলাম।